প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যে এবং কেন্দ্রে যে দুটো সরকার চলছে, এই যে ডক্টর বিশ্বাস একটু আগে স্বাধীনতার পরে ৭৬ বছর কথা বলছিলেন, সত্যিই তো স্বাধীনতার পরে আমাদের দেশের যে সরকার গঠন হয়েছিল, স্বাধীনতার আগের থেকে তার পরিকল্পনা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরুরা বসে পরিকল্পনা করেছিলেন যে আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার চেহারা কি রকম হবে। আর স্বাধীন ভারতে যারা ভারতবাসী, দেশবাসী, তার স্বাস্থ্যের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে রাষ্ট্র নেবে। প্রতিরোধমূলক স্বাস্থ্য কর্মসূচি যেরকম থাকবে, তেমনি তার চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র নেবে, এবং সেইভাবেই আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা একটা শক্তিশালী রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠেছিল। সেটা ডাইলুট হতে হতে এখন বর্তমান সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার যে নীতি নিয়েছে তা হচ্ছে আমার আপনার করের টাকা দিয়ে আমাদের হাতে একটি করে কার্ড ধরিয়ে দিচ্ছে। সেই কার্ড দিয়ে বলছে তোমরা বেসরকারি হাসপাতালে, কর্পোরেট হাসপাতালে গিয়ে লাইন দিয়ে ওদের মুনাফা বাড়াও। তাতে সেই কার্ডটা তার গেরুয়া রঙের হবে না নীল সাদা রঙের হবে, সেই নিয়ে দুজনে আকচা আকচি চলছে, কিন্তু নীতি কিন্তু একই, যে হচ্ছে আমার আপনার করের পয়সাতে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থাটাকে আর একটু মজবুত করার বদলে আমাদেরকে কর্পোরেট হাসপাতালমুখী করে দিচ্ছে, যাতে করে তাদের মুনাফা বাড়াতে পারি আমাদের করের পয়সায়। আর সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা হবে, স্বাস্থ্যক্ষেত্রগুলোর কি অবস্থা হবে? রোগ প্রতিরোধী কর্মসূচিগুলি অর্থাভাবে ঢুকবে, মানুষ রোগগ্রস্ত হবে, এবং হচ্ছে সরকারি হাসপাতালে গেলে সেখানে দালাল চক্র, সেখানে এমন করে একটা বেড ওটি মানে আউটডোরে অসুস্থ মানুষ আউটডোরে লাইন দিয়ে আরেকবার অসুস্থ হয়ে যাবে, তারপরে ওটির একটা ডেট পেতে, একটা রক্ত পরীক্ষার ডেট পেতে তাকে ৩৬ বার ঘুরতে হবে, একটা বেড পাবার জন্য দালালকে পয়সা দিতে হবে, এবং তারপরে যদি বা সে ভর্তি টর্তি হয় ঘটি বাটি গরু ছাগল মোষ বেচে, তারপরে সে তাকে ভেজাল ওষুধ হচ্ছে যে জাল চক্র, মানে ওষুধের চক্র সেখানে এমন ভাবে হচ্ছে যে সক্রিয় থাকবে যে তাকে ভেজাল ওষুধ শরীরে নিয়ে অঘরে প্রাণ দিতে হবে। ফলে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার উপরে যেটুকু আশা ভরসা অটুট আছে মানুষের, তা হচ্ছে যে অবশ্য সেটা চলে যাবে, যাতে করে আরো বেশি মানুষকে কর্পোরেট হাসপাতালমুখী করা যায়। এবং এই যে বর্তমান আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা, সেটা এরা যেটা করে ফেলেছে এই দুই সরকার মিলে, মানে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার মিলে, যে একটা ঝাঁ চকচকে শপিং মল, সেখানে একটা একদম মানে ঝকঝকে পসরা সাজিয়ে বসেছে কারা না, কর্পোরেট হাসপাতাল, বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, বড় বড় ওষুধ তৈরি করার যে কোম্পানি, ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, ওই মেডিকেল ইকুইপমেন্টস এবং সেই ইমপ্ল্যান্ট তৈরি করে যারা, সেই কোম্পানি, এবং হচ্ছে যে কর্পোরেট স্বাস্থ্য বীমা কোম্পানি যারা স্বাস্থ্য বীমার ব্যবসা করেন, তারা হচ্ছে যে সব পসরা সাজিয়ে খুলেছে। যাদের পয়সা আছে তারা ফেলো করি মাখো তেল, যত বেশি পয়সা আছে তত বেশি হচ্ছে যে সে দামি চিকিৎসা পাবে, এরকম একটা ব্যবস্থা। আর আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যারা আমরা আছি, আমাদের অবস্থা হচ্ছে সেই দেখবেন যে শপিং মলের উল্টো দিকের ফুটপাতে একটা ঘুমটি থাকে, চায়ের ঘুমটি থাকে, যেখানে গরিব মানুষ যারা শপিং মলটা দূর থেকেই দেখে, ওখানে ভিতরে ঢুকতে সাহস পায় না, তাদের পকেটে রেস্ট তো নেই বলে, তারা হচ্ছে যে ওখানে চা খাবার জন্য ভিড় করে, একটা দুটো গুমটিতে প্রচুর লোক ভিড় করে। এবং আমরা হচ্ছে সেই চা দোকানের যারা চা বানায় সেই কর্মচারী, যাদের চায়ের যদি চিনি একটু কম বেশি হয়েছে, তাহলে ওই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তাদের হাতে গণধোলাই জুটবে। এই হচ্ছে আমাদের পরিণতি। ফলে এবং আমাদের রাজ্যে যদি দেখেন, বর্তমানে আমরা হচ্ছে যে গত ১-১.৫ বছর ধরে পশ্চিমবাংলার শতাধিক হাসপাতালের চিকিৎসক বন্ধুরা তারা চিঠি লিখে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের সুপারদেরকে, মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রিন্সিপালদের, এমএসভিপিদের, এবং হচ্ছে যে সুপাররা আবার জেলার চিফ মেডিকেল অফিসার এদেরকে মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের যারা স্বাস্থ্য ভবনে রয়েছেন নীতি নির্ধারক, তাদেরকে জানিয়েছেন। শতাধিক এরকম আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে, যে তারা জানিয়েছেন যে এই রিঙ্গাসল্যাক্টেড দিলে রোগীর কেমন কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে এইটা আমরা দিতে সাহস পাচ্ছি না। এবং তারপরেও আমাদের নীতি নির্ধারকরা, সর্বোচ্চ পদে পদাসীন ব্যক্তিরা নির্দ্বিধায় হচ্ছে যে মানে তারা বসে আছে নির্বিকার চিত্তে। এই জন্য বসে আছে, তাদের কাছে এই মুহূর্তে দুটি অগ্রাধিকার। একটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে, সেই দুর্নীতিতে মদত যোগানো, রাজনৈতিক মদতে প্রশাসনিক যে দুর্নীতি চক্র চলছে তাতে প্রশাসনিক প্রশ্রয় যোগানো, আর দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদের বিরুদ্ধে কিভাবে
প্রতিহিংসা হচ্ছে রূপায়িত করা যায়, প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া যায়, তাদের কিভাবে হয়রান করা যায় সেই ষড়যন্ত্র রচনা করা, এই দুটি হচ্ছে অগ্রাধিকার। জনস্বাস্থ্য, গণস্বাস্থ্য, পরিষেবার মান, ওষুধের গুণমান, এগুলো তাদের শিরোপীড়ার কোনো কারণ ঘটায়নি। ফলে যেটা হচ্ছে, যা হবার তাই হচ্ছে, যে এমনকি কর্ণাটক যখন ডিসেম্বর মাসে, মানে মার্চ মাস থেকে তারা এটা নিয়ে আপত্তি তুলেছে, মামলা ইত্যাদি, তারপর ডিসেম্বর মাসে তারা যখন হচ্ছে যে বন্ধ করতে বলেছে, তারপরেও আমার সরকারের যারা সর্বোচ্চ পদে আছে তারা হচ্ছে যে বসে আছেন, চেপে বসে আছেন। তার কারণ তখন তারা কি নিয়ে ব্যস্ত না, মলেস্টেশনের অভিযোগে, তোলাবাজির অভিযোগে অভিযুক্ত অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকে স্বমহিমায় আবার হচ্ছে যে মেডিকেল কাউন্সিলে পুনর্বহাল করার কাজে তারা ব্যস্ত ছিলেন। তাই তারা এগুলো দেখতে পাননি। এবং দেখতে পেলেন কখন, যখন হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে কয়েকজন গরিব মা তারা বেঘরে প্রাণ দিলেন এবং আরো 3 জন মরণাপন্ন মা তারা হচ্ছে মৃত্যুর সঙ্গে যুঝছেন, তখন হচ্ছে তাদের একটু টনক নড়লো। এবং টনক নড়ার পরে তারা কি করলেন, বুঝতাম যে হচ্ছে যে তারা গিয়ে ওই যে যারা ফরিস্তা বাণিজ্য লিমিটেড, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যারা হচ্ছে যে মাদার কোম্পানি, তাদের 4 জন ডিরেক্টর যারা 2011 সালের পরে ডিরেক্টর হয়েছেন, ওই নীরাজ মিত্তাল, মুকুল ঘোষ, শিবকুমার গুপ্তা এবং মিস্টার মৃত্যুকা, তাদেরকে অ্যারেস্ট করলেন, খুনের মামলা রুজু করলেন, তাদের হচ্ছে যে ব্যবস্থা নিচ্ছেন তা না, তাদেরকে আজ থেকে 41 বছর আগেকার ওই যে ভূপাল গ্যাস দুর্ঘটনার সময় ইউনিয়ন কার্বাইড কোম্পানির বিদেশি মালিককে যেমন তদানীন্তন সরকার বিদেশে রাতারাতি পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, এরাও তেমনি রাজ্য ছেড়ে বা হয়তো দেশ ছেড়েই পালানোর ব্যবস্থা করে দিয়েছেন। তার কারণ সংবাদ মাধ্যম তাদের বাড়িতে গিয়ে পাচ্ছে না, অফিসে গিয়ে পাচ্ছে না, কারখানায় গিয়ে পাচ্ছেন। তাহলে গেল কোথা তোরা? সরকার এখনো বসে আছে। সরকার কি করছে? সরকার হচ্ছে এই দুর্নীতি নিয়ে কথা বলছে। এই যে জুনিয়র ডাক্তাররা তারা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল, তাহলে চলো ওদেরকে এই ব্যাপারটাতে ফাঁসাই। কে দেখো 10 ml এর বদলে 11 ml অক্সিটোসিন দিয়েছিল কিনা দেখো, ওরা কোথাও কাউকে হচ্ছে যে কোনো হাই রিস্ক বন্ডে লিখিয়ে নিয়েছিল কিনা, ওরা ঠিক মতো হচ্ছে যে সিনিয়রদের উপস্থিতিতে ডিউটি করছিল নাকি নিজেরাই হচ্ছে যে ডিউটি করছিল, এই সবগুলোর দিকে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিতে চাইছে। সিআইডি তদন্ত সেটা কি অশ্বডিম্ব প্রসব করতে পারে সে অনুমান রাজ্যবাসীর আছে, কারণ এর আগে সারদা থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারির হচ্ছে যে কি কিনারা করেছে আমরা সেটা জানি ভালো করেই। ওই তো 3.5 বছর হচ্ছে জেল খাটিয়েছিল যার পিজন ভ্যান চাপড়াতো, তিনি বলে দিতে পারতেন যে হচ্ছে সারদার টাকা কার খাটের তলায় আছে, কে সবচেয়ে বড় সুবিধাভোগী। এখন তিনি যেহেতু শাসক দলের হচ্ছে যে গুণ গাইছেন বসে প্রতিদিন টিভির সামনে, সংবাদ মাধ্যমের সামনে, ফলে সিআইডি চুপচাপ বসে সেগুলো দেখছে। সিআইডির কাজই হচ্ছে যে হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদেরকে হচ্ছে যে গিয়ে জেলে ভরা, আর হচ্ছে যারা দুর্নীতির পক্ষে থাকবে তাদেরকে প্রোটেকশন দেওয়া। সিআইডি, পুলিশ, এদের কাজ। ফলে সিআইডি তদন্ত এসব নাটক অনেক হয়েছে। আমরা অভয়া কাণ্ডে দেখলাম কলকাতা পুলিশ তদন্তের নামে কি নাটক করলো, তেমনি আর একটা এই স্যালাইন কাণ্ডে সিআইডির আরেক কুনাট্যরঙ্গ আমরা দেখার জন্য প্রস্তুত হচ্ছি। এই জন্য আমরা যারা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি, যে আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত। হাইকোর্টের একজন কর্মরত বিচারকের তত্ত্বাবধানে আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত, জুডিশিয়াল ইনকোয়ারি আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ মনিটরিং অফ সিটিং জাজ ইন দ্য ক্যালকাটা হাইকোর্ট। এইটা আমরা চাইছি। সেটা হলে তাও অন্তত বেরিয়ে আসতে পারে যে কারা এর মাথা পিছনে রয়েছে, সেইটা হচ্ছে যে তাও বেরিয়ে আসতে পারে। এবং স্বাস্থ্য মন্ত্রক কোনোভাবেই দায় এড়াতে পারে না। এক তো হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী এই মুহূর্তে পূর্ণাঙ্গ কোনো স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যে হচ্ছে বহুদিন ধরে হলো নেই। কেন নেই? তিনি হচ্ছে যে কি মানে হচ্ছে যে সুপারম্যান, স্পাইডারম্যান হচ্ছে যে কোনো যদি হয়, তিনি হচ্ছে তিনিও 10টা দপ্তর সামলাতে পারেন না। হচ্ছে যে এখন যিনি আছেন তিনি 10টা দপ্তর কি করে সামলাচ্ছেন এবং সামলাতে যে পারছেন না সেটা তো স্পষ্ট। তাও তিনি পূর্ণাঙ্গ কাউকে দায়িত্বও দেবেন না। কি মজবু আছে যে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর হাতছাড়া করা যাবে না, আমরা বুঝতে পারছি না। ডক্টর গোস্বামী, আজ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সার্জিক্যাল প্রসিডিওর কোনো কিছু জুনিয়র ডাক্তার বা পিজিটিরা করতে পারবেন না, সিনিয়র ডাক্তাররা করবেন, এবং এটা করলে এটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হবে, মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না দেওয়া হয় তাহলে হচ্ছে যে আগামী দিনে অপারেশন করবে কারা? সিনিয়র ডাক্তার, সার্জেন, তারা একদিন রিটায়ার করবেন, তারা কালের নিয়মে একদিন মারাও যাবেন। তাহলে হচ্ছে যে আগামী দিনে সার্জেন তৈরি হবে না পশ্চিমবঙ্গে। উনি আসলে ওই কাগজে যেটা লেখা হয়েছে সেটা নতুন কিছুই কথা নয়, যে সিনিয়র ডাক্তারের
তত্ত্বাবধানে শিখবে, খুব স্বাভাবিক। জুনিয়ররা শিখবে কোথা থেকে? সে তো একটা জুনিয়র পিজিটি হয়েছে মানে সে প্রথম দিনে গিয়ে রোগীর পেট খুলে দেবে, হচ্ছে যে সেটা তো পেট কেটে দেবে, সেটা তো হয় না। তাকে তো শেখাতে হবে। সেই শেখানোর লোক কজন আছে? আপনি সিনিয়র ফ্যাকাল্টি যে কজন ছাত্র, এই এনএমসি যখনই আসে তখনই কুমির ছানা দেখানো হয়। মালদা থেকে নিয়ে এসে মুর্শিদাবাদ, পুরুলিয়া থেকে নিয়ে গিয়ে বাঁকুড়ায় হচ্ছে যে কোণে দেখানোর মতো করে সাজিয়ে হচ্ছে যে ফ্যাকাল্টি দেখানো হয়। ফ্যাকাল্টি যতজন থাকার কথা তার কজন আছে? এই মুহূর্তে 40% বেশি হচ্ছে ভ্যাকেন্সি, অর্থাৎ 10 জনের কাজ সেটা 6 জনে মিলে করছে। রাত্রিবেলায় কোন, ধরুন আরজিকর মেডিকেল কলেজ, 2 জন এমার্জেন্সি সার্জন রাত্রিবেলায় থাকার কথা, এদিকে সিজারিয়ান হয় অন্তত হচ্ছে 50 থেকে 60টা, তাহলে পার সার্জন 25 থেকে 30টা সিজার করতে হয়। সম্ভব কারোর পক্ষে? ফলে যেটা হচ্ছে যে তারা পিজিটি, সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট তারাই হচ্ছে যে তাদেরকেই অপারেশন করতে হয়। কেন করতে হয়? কেন হচ্ছে যে ফ্যাকাল্টি থাকে, ফ্যাকাল্টি আপনারা রিক্রুট করেননি কেন? গত 10 বছর বড় বছরে কোনো আরএমও রিক্রুটমেন্ট করেননি কেন? প্রমোশনের ফাইল গত 1.5 বছর ধরে আটকে রেখেছেন। স্বাস্থ্য ভবনে ইন্টারভিউ নেবার পরেও 1.5 বছর ধরে আটকে রেখেছেন প্রমোশনের ফাইল কেন? এপি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর কেন হয় না? এইসব পোস্টের জব হচ্ছে যে জবাব দিতে হবে সরকারকে। শুধুমাত্র হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে বলে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার তাদেরকে হচ্ছে যে আপনারা বলি পাঠা করবেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আর হচ্ছে এইভাবে দুর্নীতিতে মদত দেবেন, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নেবেন, এটা চলতে পারে না। আপনারা এই গাফিলতি টাফিলতি, এই অক্সিটোসিন আর এইসব দিয়ে মুছি লেখা দেখিয়ে আপনারা প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে আড়াল করতে পারবেন না, শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। ডক্টর বিশ্বাস, এই নির্দেশিকা জারি করার এখন দরকার পড়ছে কেন? কারণ এটা তো স্বাভাবিক নিয়ম যে সিনিয়র ডাক্তারের উপস্থিতিতেই জুনিয়র ডাক্তাররা এই কাজটা করবেন। তো সেখানে এই ধরনের নির্দেশিকা জারি করার দরকার কেন পড়ছে? এবং পরিকাঠামো, যেটা ডক্টর গোস্বামী বললেন, সত্যি সত্যি পরিকাঠামো কি রয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি আবার বলছি, সরকার যখনই কিছু খামতি হয় তখন সেটাকে আটকানোর চেষ্টা করে। এখানে কোনো রাজনৈতিক দল বলে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের চরিত্র এটাই, যারা সরকারে যাচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে সেটাকে আটকানো। এখানে এইরকম কতগুলো বেকার, কতগুলো আমি দেখলাম কিছু ডিরেক্টিভ ইস্যু করেছে যেগুলোর কোনো মানে হয় না। এটা তো আমরা দেখেছি 2005 সালে কিট স্ক্যাম, কিট কেলেঙ্কারি হয়েছিল, সারদা, রতন সারদা, ঘনশ্যাম সারদা। তো ঘটনাটা হচ্ছে এরা করেছিল, ভুল ভাল রিপোর্ট বেরোচ্ছিল, তখন কত তদানীন্তন সরকার চেষ্টা করেছে এটাকে চাপানো। এইখানেও একই ব্যাপার, মানুষের মধ্যে তফাৎ কিছু নেই। যখন সরকারে আমি গদিটা পেয়ে গেলাম তখন খামতিগুলোকে মেটাবার জায়গায় খামতিগুলোকে মাটির নিচে পুঁতে দেওয়ার চেষ্টা করছে, এটাই ঘটছে। এবার এখন তখনকার দিনে 2005 সালে এত মিডিয়া ছিল না, এখন প্রচুর মিডিয়া, প্রত্যেকদিন আলোচনা করতে পারছি, পোর্টাল আছে, এগুলো মানুষ জানতে পারছে কি ঘটছে বা কেন ঘটছে বা কি কারণে করা হয়েছে। এই অ্যাডভাইজারি বা ডিরেক্টিভ যেটাই দেওয়া হয়েছে এটার কোনো মানে হয় না। আমি কেন বলির পাঠা তৈরি করব? ঘটনা মেনে নেওয়া উচিত যে একটা রিঙ্গাল ল্যাক্টেট থেকে মৃত্যু হয়েছে, সেখানে জুনিয়ররা কি ওটা কি জুনিয়ররা নিয়ে এসেছিল? আর আরেকটা কথা হচ্ছে, জুনিয়র ডাক্তাররা, তাই তাদেরকে আমরা পিজিটি রাখছি কেন? তারা তো ব্যাকবোন অফ এনি মেডিকেল কলেজ অর এনি হসপিটাল। এটা তো ঘটনা। সিনিয়ররা বসে কি সারা রাত 24 ঘন্টা ডিউটি করছে? এটা তো হয় না কখনো। অরিন্দম, একটা কথা মনে করিয়ে দিই আপনাকে, আপনার বলতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে এই সরকারই কদিন আগে জুনিয়র ডাক্তাররা যখন সিজ ওয়ার্ক করলো তখন বললো যে স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য। যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে আজকে তাদেরকে অপাঙ্ক্তেয় করে হচ্ছে যে রাখা হচ্ছে কেন? আজকে তারা ওটিতে ঢুকতে পারবে না, তাহলে হচ্ছে জুনিয়র ডাক্তারদের তো তখনও সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে যদি তারা কাজ করে, তাহলে তাদের অনুপস্থিতিতে তো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে না। তাহলে তখন একরকম যুক্তি দেখিয়েছো, আর এখন সরকার তুমি হচ্ছে যে সমস্যায় পড়েছো বলে আর একরকম স্ববিরোধী যুক্তি দেখাচ্ছ। এটা তো চলতে পারে না। না, এই ঘটনাটা মানে এটা একদম নিজের মতন করে এটাই মানি, সিনিয়র ডাক্তাররা সারাক্ষণ থাকতে পারে না। আবার এটাও দেখেছি সিনিয়র ডাক্তাররা কিছু ভুল করে জুনিয়র ডাক্তারদের উপর চাপিয়েছে। সব থেকে বড় এক্সাম্পল, উদাহরণ,
রজনীশ প্যাটেল বলে একজন ক্রিকেটার ছিল, সে তখন এসএসকেএম হাসপাতালে সংক্রমণ জনিত কিছু কারণ, সেটা অর্থোপেডিক ডিপার্টমেন্টে, সেখানে সিনিয়র কিন্তু নিজে ওনার ওপর যখন দায়িত্বটা পড়ে উনি জুনিয়রদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছিলেন। এটা কিন্তু ফ্যাক্ট, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। রজনীশ প্যাটেলের মামলা অনেকদিন ধরে আলিপুর কোর্টে চলছিল, দীপিত বসু ছিল, দীপিতদাকে আমি চিনতাম। তো ঘটনাটা হচ্ছে যে এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে একটাই, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ কোনোদিন হয়নি। এই যে পিজির ওপর নির্ভরশীল, শিলিগুড়ির ওপর নির্ভরশীল, কেন কেন আমি চন্দননগরটাকে ভালো করব না, কেন আমি মেদিনীপুরটাকে ভালো করব না, হুগলির গ্রামটাকে ভালো করব না? এইখানেই তো বেরেফট অফ মরালস, বেরেফট অফ আইডিয়াস। এই জায়গাকে যেসব লোকগুলোকে পরিকল্পনার জন্য দেওয়া হচ্ছে এরা আমলা। প্রথম করে এরা বহিরাগত, এরা বাংলার বাইরে থেকে আসছে, এদের কোনো আইডিয়া নেই বাংলাটা কি। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয় পরিষ্কার, তারা ঠান্ডা ঘরে বসে কাজ করে, তারা গিয়ে চায়ের দোকানে কথা বলছে না যে চায়ের দোকানের যে মালিকটা তার কি অসুবিধা, বা চাটা যে খেতে আসছে তার স্বাস্থ্য ব্যবস্থায় তাদের কি অসুবিধা। মুশকিল আছে। আমি যদি মাটির সাথে না মিশতে পারি, আমি মাটির মানুষগুলোর অসুবিধার খবরটা জানবো কোত্থেকে, তাদের কষ্টটা জানবো কি করে?